হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমিত্র। আর তোমরা ঠিকই বুঝেছ, নোমর নোমর চ্যানেলের সঙ্গে জুড়তে চলেছ। আজকে আমাদের গন্তব্য গ্যাংটক, তাই গ্যাংটকের গল্পটি তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। আমরা হাওড়া থেকে দার্জিলিং মেলে করে এনজিপিতে পৌঁছালাম 7:45। সেখান থেকে টাটা সুমো করে নিয়ে আমরা প্রায় 4,500 টাকা মতো ভাড়া নিয়েছিল, আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার ধারে যতগুলো আমরা ছোট ছোট ক্যাম্পিং দেখতে পাচ্ছি, এগুলো সব কিন্তু আর্ম ফোর্সের ক্যাম্পিং। এখান থেকেই প্রোটেক্টেড এরিয়া শুরু হয়ে গেল। তোমরা ঠিক স্টেশন থেকে বেরিয়েই একটু ডান দিকে বা বাঁ দিকে কিছু গাড়ির স্ট্যান্ড পাবে, এবং সেখান থেকে তোমরা বার্গেনিং করে নিয়ে অবশ্যই তোমরা গাড়ি বা শেয়ার গাড়ি করে গ্যাংটকে পৌঁছে যেতে পারো। সময় 4.5 ঘন্টা মতো লাগে। রাস্তা দিয়ে যাবার সময় দুপাশে আমরা এনজিপির বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এরপর পৌঁছাবো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে পেরিয়ে মাটিগাড়া যাব। এইভাবে আজকে আমাদের যাত্রা শুরু, এবং সকাল থেকে বৃষ্টি হওয়ায় আজকের ওয়েদার কিন্তু খুব একটা গরম ছিল না, বেশ আরামদায়ক ওয়েদারই ছিল। ইতিমধ্যে আকাশে পাহাড়ে এবং মেঘের মধ্যে লুকোচুরি খেলা শুরু হয়ে গেল। পাহাড়ের মাথায় মাথায় মেঘ, রাস্তার ধারে বড় বড় গাছ, এবং হালকা হালকা ঠান্ডা বাতাসে আমরা আমন্ত্রিত হলাম। এইভাবে আমরা আমাদের যাত্রাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। একটু পরেই আমরা একটা কালী বাড়ি দেখতে পেলাম, যেটি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয়। আমরা আর গেলাম না, তো শুনলাম এই কালী বাড়িটা ড্রাইভার সাহেব বললেন যে জাগ্রত কালী মন্দির, খুব পুরনো। এরপর আমরা একটা ব্রিজ ক্রস করার পরই একটি নদী আমাদের সাথে সঙ্গ নিল, যেমন তোমরা আমাদের সাথে আছো। এই নদীটি অবশ্যই বুঝতে পেরেছ, তিস্তা নদী। আমার ছেলে সকালে একটু বমি করে এখন একটু ঠিক হয়েছে এই গাড়ির হাওয়ার জন্য, কারণ এই নদীর হাওয়া আমাদের মন প্রাণকে চাঙ্গা করে তুলেছে। তাই আমার ছেলেও একটু আগের থেকে অনেকটাই ফ্রেশ। এই নদী চললো আমাদের সাথে সাথে। নদীও থাক, তোমরাও থাকো একসাথে। আমরা সিকিম তরুণ দ্বারা ওয়েলকাম হলাম। আমরা আজকে গ্যাংটকের সাইড সিনে বেরিয়েছি। আজকে আমরা টোটাল 10 থেকে 12টা স্পটের মধ্যে দেখবো। আজকে ওয়েদার মোটামুটি মেঘলা এবং রোদ্দুর মিলেমিশে যেন হাসি ঠাট্টা করছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমার ছেলে কিছু বলতে চায়, তো একটু শোনা যাক। আমরা পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে আছে, আমরা যাচ্ছি রাস্তায়, রাস্তায় একটা গাড়ি আমরা পেয়ে যাচ্ছি, আমরা সেইটাই হচ্ছে আমরা গাড়িতে চেপে আছি। তুমি কোথায় এসেছো? আমরা গ্যাংটকে এসেছি। ঠিক আছে, গ্যাংটকে এসে গেলে ভাইকে একটু দেখিয়ে দিলাম, এর নাম ছোট্টু। এইভাবে আমরা দ্বিতীয় দিনের, আমাদের প্রথম দিনের যে সাইড সিন আমরা আজ থেকে শুরু হলো। আমাদের গন্তব্য আজকে রুমটেক মনিস্ট্রি। আমরা সেদিকেই চলেছি। আমাদের এটা প্রথম গন্তব্য। এটা গ্যাংটক শহর। আমাদের রুম ভাড়া পড়েছিল প্রায় 2,000 টাকা করে। রুমগুলো ছিল বিশাল আকৃতির, কাঠের তৈরি। আর সকাল 9টায় হোটেল থেকে বেরিয়ে পড়লাম প্রথম যাত্রার উদ্দেশ্যে। ঠিক তার মতোই আর কি। আমরা চলে এলাম রুমটেক মনেস্ট্রিতে। প্রত্যেকটি মনেস্ট্রির একটাই সাধারণ বৈশিষ্ট্য দেখলাম, অনেক ওপরে, অর্থাৎ অনেকটা নিচে থেকে রাস্তা বেয়ে
অনেকটা খাড়াইভাবে ওপরে উঠে যেতে হয়। আমাদের সমস্ত ব্যাটালিয়ান যারা আমরা সবাই মিলে এসেছিলাম, এটা আমার ছেলে আর তার আগে এটা আমার ওয়াইফ। ছেলেটা একটা নিজস্ব স্টাইলে যেন মনে হচ্ছে ওপরে উঠে আসছে, এটা তার খুব একটা আনন্দের পরিচয় পাওয়া যাচ্ছে। রুমটেক মনেস্ট্রির ভেতরটা বিশাল এবং এর এর যে বিশেষ বৈশিষ্ট্য সেটা যেন মনে হচ্ছে এর নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা আমাদের মনকে কেড়ে নিল। এর গায়ের স্থাপত্য যে খুব সুন্দর সেটাও বলবো না, কিন্তু একটু সাধারণ স্থাপত্য, কিন্তু এর নিস্তব্ধতা যেন এই সমগ্র অঞ্চলটাকে নিশ্চুপ করিয়ে দিয়েছে। আমরাও ভেতরে খুব একটা বেশি কথা বললাম না, আমরা আস্তে আস্তে এই রুমটেক মনেস্ট্রির ভেতরে কিছুক্ষণ পরেই প্রবেশ করছি। আর আমাদের যে রুমটা ছিল সেই রুমটা কিন্তু কাঠের ছিল, একটু আগেই তো বললাম। আর আর আমরা ম্যাল থেকে একটু দূরে ছিলাম। তো দেখো তোমরা, এর ভেতরটা একেবারেই নিস্তব্ধ, যেখানে কোনো কথা বলতে হয়তো ইচ্ছা করবে না। এই দিনটি এত রৌদ্র ঝলমল এবং মেঘহীন আকাশের নীলিমা যেন এই মনেস্ট্রিকে আরও উজ্জ্বল করে তুলেছিল। এর বাইরে বেরিয়ে এলে এর অপুরন্ত সৌন্দর্য যেন একে এই আকাশের মাঝখানে একটি চকচকে নক্ষত্রের মতো দেখাচ্ছিল। নীল প্রেক্ষাপটে একটি ছোট্ট মনেস্ট্রি বিন্দু। বাবু, হ্যাঁ বাবু, এই সাড়ে নয়টা। ওখানে গিয়ে হাতটা দিয়ে একবার হালকা করে মার, আস্তে 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 করে আস্তে করে, এদিকে তাকা, ব্যাস আর নয় আর নয় আর নয় আর নয়। তোমরা দেখতেই পাচ্ছ যে ভেতরে এতটাই নিস্তব্ধ যে একটা কোনো পিন পড়লেও তার শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে, তাই আমি মিউট করে তোমাদের শব্দটা শোনালাম। যাক, এরপর আমরা বেরিয়ে পড়ছি বানঝারি ফলসের উদ্দেশ্যে। তোমরা এর কিছু বাইরের দিকে স্টিল পিকচার এর সঙ্গে অ্যাড করে দিলাম, তোমরা দেখো এবং তোমরা এর যে সৌন্দর্য সেটা কিছুটা হলেও অনুভব করতে পারছো। আর এর মাঝ রাস্তায় একটা লরি রাস্তায় আটকে পড়ায়, গেড়ে যাওয়ায় চাকা, আমরা একটু বিপদে পড়লাম এবং আমাদের এখানে ঘন্টাখানেক দেরি হলো। তো তার জন্য আমাদের যাত্রা আরও বিলম্বিত হলো। আর একটা কথা না বললেই নয়, এই রুমটেক মনেস্ট্রির ভেতরে সমস্ত কারিগরিগুলি জাপানি স্টাইলে তৈরি। এই রুমটেক মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা বানজারি ফলসের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি এবং রাস্তায় অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা নিজের গন্তব্যে পৌঁছাচ্ছি আস্তে আস্তে। আজ আমাদের মন্ত্র শুধু চড়ুই ব্যতী। রাস্তার ধারে ধারে অপরূপ দৃশ্য আর নির্জন রাস্তা, আর আমরা কজন আর ছোট্ট দুটি গাড়ি, কারণ এখানে বড় টাটা সুমো প্রবেশ করে না। এখানে আমরা একটা গাড়ি একটা জায়গায় ব্লক হয়েছে, সেই জন্য আমরা এখানটার ভিউটা পেলাম। চলে প্রচণ্ড খরস্রোত। ডাউন হয়ে যাওয়ায় এবং চাকাটি মাটিতে গেড়ে যাওয়ায় তার সুবাদে আমরা এক জায়গায় যেমন 1 ঘন্টা মতো লেট হলাম, সেরকম আমরা একটা ঝর্ণা বা একটা খরস্রোতা নদীর বাইপাসও দেখতে পেলাম। এখানটা খুব বিপজ্জনক অবস্থায় আমরা গাড়ি নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ জায়গাটা ছিল খুব ন্যারো। এরপর আমরা আমাদের গন্তব্যের দিকে। আচ্ছা, আর একটা ছোট্ট কথা না বললেই নয়, এই রাস্তায় যে প্রধান বৈশিষ্ট্য দেখতে পেলাম সেটি রাস্তার ধারে ধারে আমরা যেমন ঝোপঝাড় গাছ দেখি, এখানে যে বিশেষ ধরনের গাছ দেখতে পেলাম সেই গাছগুলো সব টেরিডোফাইটা।
দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এগুলো ফার্ন জাতীয় উদ্ভিদ। এখানে সমগ্র জঙ্গলটি ফার্নের জঙ্গল, শুধু ফার্ন আর ফার্ন। বিভিন্ন ধরনের প্রজাতির ফার্ন আমরা দেখতে পেলাম। এইভাবে আমরা আস্তে আস্তে ফলসের কাছে পৌঁছে গেলাম। ফলসে প্রচণ্ড শব্দ, সেই শব্দের জন্য আমরা এই জায়গাটাকে সাউন্ডটা মিউট করতে বাধ্য হলাম। এবং দেখো তোমরা চতুর্দিকের যে সুন্দর দৃশ্য এবং বিভিন্ন ধরনের ফার্নের গাছ তোমাদের দেখাচ্ছি এবং তার বিভিন্ন ধরনের পাতা, তো তোমরা দেখলেও বুঝতেই পারবে। আর এখান দিয়ে যে ঝর্ণা, তার বরফগোলা এই ঝর্ণাটা তোমাদের এখান দিয়ে জলটা আস্তে আস্তে নির্গত হচ্ছে। এবং জানা গেছে যে এই বাঞ্জারি ফলস প্রায় পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বরফগোলা ঝর্ণার মধ্যে অন্তর্গত। এইগুলো বিভিন্ন ধরনের টেরিডোফাইটার ফার্ন। এবং এরপর আমরা সোজা চলে যাচ্ছি বাঞ্জারি ফলসে এবং তার শব্দ তোমরা নিজেরাই কানে শুনে নাও। এই পথ ধরে আমরা ধীরে ধীরে আমাদের যে ফলস সেদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং এর যে আওয়াজ এবং এর ফলসে এসেছি, ঝর্ণার প্রচণ্ড স্পিড। এবার আমরা এই বাঞ্জারি ফলসের দৃশ্য তো দেখলাম। শব্দ যে মানুষকে আকর্ষণ করতে পারে সেইটা আমরা এই নিস্তব্ধতার পরেই এর বিচারটা, পার্থক্যমূলক একটা বিচার পেলাম। এবং এর যে জলের যে ফোর্স, এবং সেখানে সামনেতে গিয়ে ক্যামেরায় ফটো তোলা যাচ্ছে না, কারণ ক্যামেরাতে এই জলের যে বাষ্প যেন ক্যামেরার লেন্সকে ভিজিয়ে দিচ্ছে। কিন্তু একটা কথা বলবো, তোমরা এই জায়গায় খুব সাবধানে যাবে, কারণ এখানে প্রচণ্ড পিছল, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারো। এরপরেই আমরা এর পাশেই আছে বোটিং, যেখানে আমরা সবাই মিলে টিকিট কাটলাম, টিকিট কেটে বোটিং যাচ্ছি, বোটিং করছি। আর একটা ছোট্ট কথা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা কিন্তু অবশ্যই ভোটার কার্ড নেবে। আধার কার্ডের থেকে এখানে ভোটার কার্ড বেশি অ্যাপ্লিকেবল, এবং অরিজিনাল নেবে। আর তোমরা এর যে আমাদের পরের দিনের যে যাত্রা, এখান থেকে বেরিয়েই আমরা যে পরের দিনের যে ট্যুর আমাদের, সেটি আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল, সেটা হচ্ছে ছাঙ্গু বা তোসমঙ্গ লেক এবং নাথুলা পাস। আমরা প্রথম দিন এই পাসের পারমিট পাইনি, আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে আসছি আর পরের দিনের জন্য রেডি হব বলে। এবং তোমরা এখানে কিছু স্টিল পিকচার দেখতে পাচ্ছ। আমরা প্রথম দিন পাস পাইনি, পারমিট পাইনি, দ্বিতীয় দিন পারমিট পেয়েছিলাম। তো তোমরা এখানে যেদিন পারমিট করবে সেদিনই পাবে পারমিট, এমন কোনো কথা নেই। তাই তোমরা এসেই প্রথমে পারমিটটি করে দিও, যেদিন পারমিট পাবে সেদিনই তোমরা যাবে। এবং আমরা দ্বিতীয় দিন পারমিট পেয়েছিলাম। তো আমরা প্রথম দিনের যে আমাদের সাইট সিন ছিল, তার মধ্যে একদম বিকালে শেষের দিকে আমাদের গাড়ি এসে থামলো এই ছোটেন মনেস্ট্রিতে। এই ছোটেন মনেস্ট্রি একটি ছোট্ট বৌদ্ধ টেম্পল। এর উচ্চতা অনেক উঁচু এবং একটি সমতল রাস্তা বেয়ে ওপরে উঠতে হয়। এই ছোটেন মনেস্ট্রিও কিন্তু নিস্তব্ধতাই এর প্রধান আকর্ষণ। তোমরা দেখো, প্রত্যেকটা মনেস্ট্রির যে বৈশিষ্ট্য তোমরা জানো, এই জিনিসগুলোকে ঘোরালে মনে করা হয় পবিত্র। তো এখানে সবাই খুব আনন্দ নিচ্ছে। তোমরা দেখো, আমি এরপর আস্তে আস্তে পরের দিনের যে ট্যুর, তার গল্প বলতে শুরু করব। ঘোড়া, ঠিক ঘোড়া। ইনফরমেশন দিয়ে রাখি, এই পারমিটের জন্য কিছু পয়সা লাগে। সম্ভবত আমাদের বোধহয় 300 না 400 টাকা করে পার হেড পারমিট করতে লেগেছিল। তো তোমরা পারমিটটা প্রথম দিনই করিয়ে নিও, কারণ ওয়েদার যদি ভালো না থাকে নাথুলা পাস কিন্তু অনেকেই দেখতে পায় না।
আর এই রাস্তা দিয়েই আমরা উঠে এসেছিলাম, এই দিক দিয়েই নিচে যেতে হবে। যাই হোক, তোমরা ছোটেন মনেস্ট্রি দেখে নিলে। এই ছোটেন মনেস্ট্রির পাশেই একটা ডোডরুল ছোটেন বলে একটা মিউজিয়াম আছে। তো সেখানে তিব্বতোলজি বলে বিভিন্ন একটা মিউজিয়াম আছে। তো এই মিউজিয়ামে আমরা বিভিন্ন ধরনের তিব্বতীয় জিনিসগুলোকে দেখলাম। তো তার ভিডিও এখানে নেই, এর একবারই পাশে, এবং এটি গ্যাংটকের একবারে লাগোয়া, এমজি মার্কেটের একদম লাগোয়া। তো আমরা পরের দিনের জন্য প্রস্তুত হচ্ছি, এবং আমরা সকালবেলা হালকা টিফিন করে আমরা ছাঙ্গু এবং বাবা মন্দির এবং নাথুলা পাশের দিকে বেরিয়ে পড়ব। না ঠিক আছে, ঠিক আমার করেছো। ছেলে খুব মজা পাচ্ছে এগুলোকে ঠিক ঘুরিয়ে ঘোরাচ্ছে। যাক। এদিকে তাকা। দেখতেও ভালো, এদিকে এগুলো খুব তাকাও, সুন্দর তাকাও লাগে। দেখি। এগুলো বাচ্চাদের খুব আকর্ষণীয় জিনিস। না ঠিকই আছে, এগুলো হ্যাঁ হ্যাঁ, সবাই এইদিকে, খুব এইদিকে, মজা করে হ্যাঁ। ঘোরায়। এখানে প্রদীপ জ্বালানো হয় মঙ্গলের জন্য, সবাই এখানে প্রদীপ জ্বালায়, এবং তোমরা এখানে কিছু স্টিল পিকচার দেখে নাও। এইভাবে আজকের যাত্রা আমাদের এখানেই সম্পূর্ণ হলো। এবং আমরা এখানে একটা ছোট্ট কথা বলে দিই, আমরা এমজি মার্কেটের ভিডিও করিনি, তাই এমজি মার্কেটের তোমাদের দু একটা ছবি এখানে অ্যাড করে দিলাম। তোমরা এমজি মার্কেটের নিচের দিকে নেমে এলে তোমরা সেখান থেকে কিন্তু কেনাকাটা করলে একটু সস্তা, এমজি মার্কেটের ওপরে কিন্তু দাম অত্যধিক। তো আজকের সেই গন্তব্য স্বর্গের সন্ধানে আমরা বেরিয়ে পড়েছি। এই আনন্দ আমাকে যে চিড়ে খাচ্ছে সেটা বলাই বাহুল্য। কিন্তু একটা রাস্তায় ড্রাইভার সাহেব একটা ভয়ের আশ্বাস দিলেন। আশ্বাস বলাই ভালো, কারণ তিনি বললেন ওখানে এত অক্সিজেন কম যে ওখানে কিন্তু অনেকে গিয়ে দম বন্ধ হয়ে অনেকে অজ্ঞান হয়ে গেছেন এবং অনেকে মারাও গেছেন। এই খবর শোনার পর আমার আনন্দ এবং ভয়ে দুটো যেন মিলেমিশে একটা নতুন অনুভূতির সৃষ্টি করলো। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ছাঙ্গু লেকের দিকে এগিয়ে যাচ্ছি, এবং ছাঙ্গুর আমার সরাসরি ভিডিও নেই, আমরা এই চলতি পথের ভিডিওই দেখালাম। তো ছাঙ্গুটাকে আমরা আসার পর অপূর্ব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। তো ডিসেম্বরের সময় ছাঙ্গুতে এলে সেই সময় ডাল লেকের মতো এই ছাঙ্গু লেকটিও জমে যায়। এটি পাহাড়ের কোলে ছোট্ট একটি লেক, যেখানে বোটিংয়েরও এবং রোপোরও ব্যবস্থা আছে। এর ধারে চামড়ি গাই আছে, অনেকে 300 টাকা লাগে এই চামড়ি গায়ের ওপর চাপলে এই ছাঙ্গু লেকটি কিছুটা ঘুরিয়ে দেয়, এবং ফটো তুলতে গেলে পার পার্সন 100 টাকা করে নেওয়া হয়। তো এসো আমরা ছাঙ্গু লেক দেখি, এবং ছাঙ্গু লেকের কিছু স্টিল পিকচার অপূর্ব সুন্দর তোমাদের দেখাই। আর এই যে দৃশ্য তোমরা দেখছো, এটি আর অপূর্ব সুন্দর বলে এই দৃশ্যকে ছোট করছি না। মেঘে ঘেরা আকাশ, কিন্তু তার পিছনের দিকটা একদম নীল, আর তার উপর পেঁজা তুলোর মতো এই মেঘ যেন মানে আলপনা এঁকে দিয়েছে। পাহাড়ি রাস্তাগুলো যেন আলপনা, দেখে যেন মনে হচ্ছে কোনো শিল্পীর ছবি। এ যেন মনে হচ্ছে কোনো ট্যুর করিনি, যেন মনে হচ্ছে শুধু শিল্পীর আঁকা ছবি দেখছি। নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এতটা সুন্দর বরফ ছাড়াও যে পাহাড়ি যে সৌন্দর্য এত বেশি হতে পারে, সেটা নিজে না দেখলে বিশ্বাস করা যায় না। অপূর্ব অপূর্ব অপূর্ব। এরপর আমরা আস্তে আস্তে চলেছি বাবা মন্দিরের দিকে। তোমরা দেখে নাও, আমার ছেলে চামড়ি গায়ে চেপেছে এবং চামড়ি গায়ের রাইড করছে। এরপর আমরা চলে যাব বাবা মন্দির। এই বাবা মন্দিরে আস্তে আস্তে আমরা ছাঙ্গুকে বিদায় দিলাম এবং বাবা মন্দিরের দিকে রওনা দিলাম। এই বাবা মন্দিরের একটা গল্প তোমরা নিশ্চয়ই জানো। আর একটা কথা বলি, এই ছাঙ্গু যাবার সময় তোমরা একটা জিনিস দেখতে পাবে। আমরা যখন ছাঙ্গু থেকে বাবা মন্দিরের দিকে যাচ্ছি, হেলিপ্যাড আছে।
আবার বলি, এটি তো একটি প্রোটেক্টেড এরিয়া। এখানে বিভিন্ন ধরনের আর্ম ফোর্সদের ক্যাম্প থাকে, তো তাদের জন্য এখানে হেলিপ্যাড আছে। তো আমরা রাস্তায় এই হেলিপ্যাডও দেখতে পেলাম। এইবার আমরা বাবা মন্দিরের দিকে যাব। বাবা মন্দিরের ভেতরের ভিডিও আমার নেই, তো তোমাদের কিছু তার জন্য দু একটা স্টিল পিকচার আমি দিয়ে দেবো, এবং বাবা মন্দির ঢোকার সময় যে দৃশ্যগুলো তোমাদের রাস্তাতেই আমরা দেখিয়ে দেবো। এই যে সেই হেলিপ্যাড, এখানে অনেকে দাঁড়িয়ে একটুখানি সময় কাটিয়ে নেয় বা একটু ফ্রেশ হয়ে নেয়, দিয়ে আবার বাবা মন্দিরের দিকে অগ্রসর হয়। যাক, আমরা আর আমাদের কৌতূহলকে ধরে রাখতে না পেরে আমরা সোজাই বললাম, চলো একদম নাথুলা পাস। অনেকে এই গ্যাংটকে এসে নাথুলা পাস বন্ধ থাকায় কিন্তু দেখতে পায় না। তো আমার মনে হয় গ্যাংটকে এলে নাথুলা পাস না দেখলে তার গ্যাংটকের যাত্রাটাই হয়তো 90% মিথ্যে হয়ে যায়। রাস্তার ধারে ধারে ছোট ছোট ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই একই কথা, যেন মনে হচ্ছে মেঘ আকাশ থেকে নেমে এসে পাহাড়কে চুম্বন করছে। অপূর্ব দৃশ্য, না দেখলে সত্যি মানে ব্যাখ্যা রহিত। এই জিনিসের ব্যাখ্যা, এই সৌন্দর্য শুধু মুখে ব্যাখ্যা করা যাবে না। এইভাবে আমরা বাবা মন্দিরের কাছে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো লাল লাল সেট করা আছে, ওইগুলোই ওই অঞ্চলটা হচ্ছে বাবা মন্দির। বাবা মন্দিরের গল্প হচ্ছে, এখানে হরভজন সিং বলে একজন সিপাহী ছিলেন, যিনি চীনের সঙ্গে ভারতের একটি বিশেষ যুদ্ধে ভারতকে চীনের হাত থেকে পরাজয়ের থেকে বাঁচিয়ে দিয়েছিলেন একাই, এবং তিনি সেই যুদ্ধে শহীদ হন। এখানের অধিবাসীরা মনে করেন তিনি এখনও মারা যাননি, তাই তার মন্দিরে এখানে একটি মন্দির স্থাপন করে তাকে ভগবানের মতো পূজা করা হয়, এবং প্রতিদিন তাকে নতুন জামা কাপড় দিয়ে যাওয়া হয়, এবং দেখা যায় সকালবেলা তার জুতো এবং জামা কাপড়ে মাটি লেগে আছে। তাই মনে করা হয় তিনি এখনও ভারতের এই চীনের সঙ্গেই বর্ডারে তিনি এখনও পাহারা দেন। তিনি একমাত্র অবিচ্ছেদ্য সৈনিক হিসাবে এখনও দাঁড়িয়ে আছেন। তো আমরা এই বাবা মন্দির থেকে বেরিয়ে আস্তে আস্তে নাথুলার দিকে যাচ্ছি। বাবা মন্দিরে যাওয়ার পর মনটা খুব দুঃখে ভরে গেল, গর্বও হলো যে তিনি একা কিভাবে যুদ্ধ করেছিলেন তার গল্পটা ওখানে গিয়েই শুনলাম। খুব দুঃখজনক। যাক বন্ধু, আমরা এবার প্রাকৃতিক সৌন্দর্যের দিকে ঢলে পড়লাম। রাস্তায় যে মেঘের খেলা, পাহাড়ের ওপর যে মেঘের খেলা, তোমাদের তো অনেকবারই বলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। নীল আকাশ, ধূসর রাস্তা, সাদা পেঁজা মেঘের রাশি। এই রাস্তায় যাবার সময় মাঝ রাস্তায় একটি স্পট পড়ে, যেখানে একটি আমরা গাড়ি দাঁড় করালাম, এবং সেখান থেকে কিছু গরম জামা কাপড় ভাড়ায় পাওয়া যায়। সেখান থেকে আমরা গরম জামা কাপড় নিলাম, এবং এখানে একটি চামড়ি গাই, তার কি অপরূপ সৌন্দর্য তোমরা দেখো। আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। মাথার ওপরে, একদম পাহাড়ের মাথার ওপরে এই চামড়ি গাইটিকে দেখো। এর গায়ে কত লোম! সাধারণ যে চামড়ি গাই হয় এতটা লোম থাকে বলে আমার মনে হয় না। অনেক দূরে আছে, অনেক দূরে আছে, অনেক দূরে। যাক, এই হলো পাহাড়ি দৃশ্য। রুক্ষতার মধ্যে সবুজের ছোঁয়া আর নীল আকাশ এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এখান থেকে আমরা গরম জামা কাপড় নিয়ে সোজা নাথুলার দিকে অগ্রসর হচ্ছি। এখনও যেন মনে হয় ছাঙ্গু লেকের সৌন্দর্য মন থেকে যেন চলে যায়নি। এই পাহাড়ে ওঠার সাথে সাথে আমরা বৃষ্টির সম্মুখীন হলাম। ড্রাইভার সাহেব বলল, বৃষ্টি যদি খুব অঝোরঝড়ে হয় তাহলে কিন্তু নাথুলায় যাওয়া যাবে না।
যাক, আমরা সৌন্দর্য দেখতে দেখতে আর ভগবানকে ডাকতে ডাকতে নাথুলার দিকে অগ্রসর হচ্ছি। দেখো ক্যামেরার ওপর লেন্সেতে কয়েক ফোঁটা বৃষ্টি পড়েওছে। তো বৃষ্টি আস্তে আস্তে ঝিরঝির ঝিরঝির করে পড়তে শুরু করেছে, এবং একটা ভালো খবর, কিছু দূর যাওয়ার পর আস্তে আস্তে বৃষ্টি কিন্তু থেমে গেল। যত উপরে উঠছি আর আকাশে মেঘ নেই বন্ধু, পাহাড়েও মেঘ নেই, রাস্তায় মেঘ। মেঘ এখন মেঘে গাড়ি চিরে বেরিয়ে যাচ্ছে। এ অপূর্ব দৃশ্য। এ দৃশ্য যতবার বলি যে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। রাস্তা যত দুর্গম তত সুন্দর। এই পথে যত যাচ্ছি তত সৌন্দর্য বেড়েই চলেছে। নাথুলা পাসের ব্যাক সাইডের ভিডিও তোমাদের দেখাচ্ছি, কারণ ফ্রন্ট ভিডিও তুলতে দেওয়া হয় না। অপূর্ব সুন্দর, বলার মতো কিছুই নেই, কারণ ছবি তা প্রমাণ করে দিচ্ছে। এই তোমরা যেটা দেখছো এটা চায়না ভারত বর্ডার, যেখানে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমের গাড়িগুলো, চীনের যে গাড়িগুলো ভারতে থেকে চীনে মাল নিয়ে যায় বা চীন থেকে ভারতে আদান প্রদান করে, সেগুলো পরপর যায় এবং একটি নির্দিষ্ট দিনেই এবং নির্দিষ্ট সময়ে গাড়িগুলো পরপর কিন্তু একই লাইন বেয়ে যায়, এবং এখানে হাই সিকিউরিটি দিয়ে এই গাড়িগুলোকে ট্রান্সপোর্ট করানো হয়। এই গাড়িগুলোর সামনে আর্ম ফোর্সের একটি জিপ গাড়ি থাকে, যার গায়ে লেখা থাকে পাইলট। তারা এদের কন্ট্রোল করে সামনে নিয়ে যায়। নাথুলা ওপরে ক্যামেরা এবং ফোন কিন্তু ছবি তোলা অ্যালাউ নেই, তাতে কিন্তু এখানে তারা এইগুলোকে বাজেয়াপ্ত করে নেয়। তাই বন্ধু, আমরা তার ছবি দেখাতে পারলাম না, তার আশপাশের ছবি তোমাদের স্টিল পিকচারের মাধ্যমে কিছুটা দেখিয়ে দিলাম। এইভাবে আমরা আজকের আমাদের গন্তব্য শেষ হলো, এবং আমরা পরের দিনে আমরা আবার একটা নতুন গন্তব্যে যাব, তার ভিডিও তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। আমাদের আজকে তৃতীয়তম দিন বেড়াতে যাওয়ার, আর আজকে সকালবেলা থেকে বৃষ্টি। তো আজকে আমরা যাব রাবাংলা এবং নামচি চারধাম। এটাই আমাদের আজকের ট্যুর, এবং এটা আমাদের আজকের শেষ দিন। তো তোমরা এই ট্যুরটা ঠিক নাথুলা পাসের মতো একটি অত্যন্ত সুন্দর এবং দর্শনীয় স্থান, এই ট্যুরটিও যদি এটি না করা হয়। নাথুলা পাস যদি গ্যাংটকের ডান হাত হয়, তাহলে রাবাংলা নামচি চারধাম যেন এর বাম হাত। তাই এর একটি ভিডিও না বাড়িয়ে আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এবং আমরা যে ঘরটায় ছিলাম সেই ঘরটার ছোট্ট একটি ভিডিও তোমাদের লাস্টে জুড়ে দিচ্ছি। এর অপূর্ব সৌন্দর্যতা আমরা ঘর থেকে যে উপলব্ধি করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। আমরা ঘরের জানলা থেকে, আর গোটা গ্যাংটকের যে মেঘাচ্ছন্ন করে রেখেছে, এবং আমরা দূরে যদি আরও যাই দেখতে পাবো আস্তে আস্তে ওখানে কিন্তু একদম পাহাড়ের ওপরে পরিষ্কার, কিন্তু আমরা পাহাড়ের নিচেটায় সাদা তুলো পেঁচা মেঘেতে ভর্তি। এই এখানকার পরিবেশ, কখনো বৃষ্টি কখনো রোদ, এটা যেন মনে হচ্ছে কখনো রোদ্দুর কখনো বৃষ্টি। আমরা এবার বেরোবো, আকাশ পরিষ্কার, আর এখানে রিক রেডি। এই যে কথা বলো না একটুখানি, কিছু বলো। আচ্ছা, বাকি পার্টের ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্কটি কপি করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। আবার বলছি, গুড বাই, টাটা, গুড মর্নিং, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। আশা করি তোমরা সবাই ভালো থাকো বন্ধু। আবার দেখা হবে পরের নতুন কোনো ভিডিওয়ে। ততদিন টাটা।